ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে তারা যে কোনো সময় বাংলাদেশ আক্রমণ করতে পারে। এবার খেপেছে ভ্লাদিমির পুতিন, বিশাল বড় হামলার পরিকল্পনা করছে ভ্লাদিমির পুতিন। বাংলাদেশ ভারত যুদ্ধে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে এন্ড কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে, তো আজকে হচ্ছে আমরা এটাই দেখতে যাচ্ছি। আর হ্যাঁ, এটা আসলে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না, এটা আসলে কোনো পক্ষের ভিডিও না, এটা জাস্ট হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাস। তো লেটস সি গাইস, শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে তারা যে কোনো সময় বাংলাদেশ আক্রমণ করতে পারে এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের মানুষদেরকে উইপোকা বলেছে। সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। তো এই উল্টাপাল্টা কাহিনীর জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে ভারতীয় কিছু নিউজ রিপোর্টিং চ্যানেল, যেগুলা ভাই উল্টাপাল্টা নিউজ খালি ভাইরাল করে দেয়। সময় প্রশ্ন Okay. উঠেছে, যদি বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হয় তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে? রাশিয়া, আমেরিকা, হ্যাঁ, চীন ভারতের এটাই পক্ষে তো দেখতে থাকবে পাচ্ছি। নাকি বাংলাদেশের পক্ষে থাকবে? ভারত বাংলাদেশ যুদ্ধে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে? ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হলে কিছু দেশ বাংলাদেশকে অবশ্যই সাহায্য করবে, আবার যদি মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে এই Yup. দেশগুলোই বাংলাদেশের বিপক্ষে চলে যাবে। ও ইয়া, এখন বর্তমানে একটা কাহিনী শুনতেছি যে মিয়ানমার নাকি বাংলাদেশের 227 কিলোমিটার জায়গা নাকি দখল করে নিছে, এটাই শুনতেছি। আই ডোন্ট নো এটা কি সত্যি নাকি মিথ্যা। তাহলে তো অবশ্যই জানা যায় যে মিয়ানমার হচ্ছে বাংলাদেশের পক্ষে থাকবে না, এটা গ্যারান্টি। তো এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে বাংলাদেশ ভারত যুদ্ধের সময় কোন দেশ আমাদের পক্ষে থাকবে এবং কোন হ্যাঁ। দেশ ভারতের পক্ষে থাকবে। ভারত এবং বাংলাদেশ যুদ্ধে চীন এবং পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে, কারণ চীন এবং পাকিস্তান এই দুটো দেশের সাথে ভারতের চরম শত্রুতা। তাই বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে সবার আগে চীন এবং পাকিস্তান এগিয়ে আসবে। এমনকি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ করতে পারে। এছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সব দেশগুলোই বাংলাদেশকে সমর্থন করবে। তবে বিশ্বের বাঘা বাঘা দেশ যেমন আমেরিকা, ইসরায়েল এবং আমেরিকা। ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে। ভারত এমন একটি দেশ যে দেশের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। তবে ভারত বাংলাদেশ যুদ্ধে এরদোগানের দেশ তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার তুরস্ক বাংলাদেশকে সমর্থন নাও করতে পারে, কারণ Yup. ভারত বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র তুরস্ক থেকে তুরস্ক ক্রয় করে থেকে থাকে। আনে, হ্যাঁ। আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, তাছাড়া প্রতি বছর বাংলাদেশ ও তুরস্ক থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে, তাই তুরস্ক বাংলাদেশকেও সমর্থন তাহলে দিতে পারে। তবে তাহলে এখানে মেবি গাইস, এখান থেকে তুরস্ক কোনো দেশই কি সাপোর্ট করবে না। বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরান, সৌদি আরব, আফগানিস্তান, মিশর, আজারবাইজান ইত্যাদি মুসলিম দেশ বাংলাদেশকে সমর্থন করবে। আবার যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগে যায় তাহলে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে আর কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে তা একটু জেনে নিই। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ শুরু হলে এর আগে যে দেশগুলো বাংলাদেশকে সমর্থন করেছিল তারাই আবার বাংলাদেশের বিপক্ষে চলে যেতে পারে। চায়না এবং ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন করবে। প্রতিনিয়ত ভারত মিয়ানমারের কাছে বিপুল পরিমাণে সমরাস্ত্র বিক্রি করে থাকে, এমনকি কিছু বছর আগে মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছে ভারত। এছাড়াও প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার গোলা বারুদ ভারত মিয়ানমারকে বিক্রি করে থাকে। এছাড়াও ভারত বিভিন্ন সময় মিয়ানমারের সাথে যুদ্ধের যৌথ মহড়া করেছে। আর যদি এবার চায়নার কথা বলি, চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক প্রাচীন কাল থেকে। তাহলে তো ভাই ঝামেলা হয়ে যাবে ভাই। মিয়ানমার তাহলে পাকিস্তান ছাড়া তো আর কেউ দেখি না। পৃথিবীর পাকিস্তান। অন্যতম শক্তিশালী একটি দেশ চীন, এমন একটি দেশ যে দেশটিকে ভারত ভয় পায়। আর চীনের সাথে বাংলাদেশেরও অনেক ভালো সম্পর্ক, তাই যুদ্ধের সময় চীন কোন দেশকে সাহায্য করবে এটা বলা মুশকিল। তবে চায়না দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে। যুদ্ধের সময় চীন ভালো একটা ব্যবসাও করে নিতে পারে। চীন বাংলাদেশের ভাই, যেই পরিস্থিতি হোক না কেন ব্যবসা চলতেই থাকবে ভাই। কাছে অস্ত্র, গোলা বারুদ, যুদ্ধ বিমান, পায়রা যুদ্ধজাহাজ ঘুরতেছে সবকিছু ভাই। বিক্রি করে থাকে। বাংলাদেশের কাছে যে পরিমাণ অস্ত্র তারা বিক্রি করে ঠিক একই পরিমাণ অস্ত্র চায়না বিক্রি করে থাকে মিয়ানমারের মিয়ানমারের কাছে। কাছে। চায়না আসলে এখানে নিজেদের স্বার্থ দেখবে, আর মাঝখানে দুই দেশের যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাহায্য করবে, কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপরে অনেক বেশি অত্যাচার চালায়, আর রোহিঙ্গারা হচ্ছে মুসলিম। এছাড়া ব্রিটেনও বাংলাদেশকে সাহায্য করবে। Oh, yup. এছাড়া আমেরিকা, Nice. সৌদি আরব, মিশর এই দেশগুলো সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সাহায্য করবে। এবার যদি রাশিয়ার কথা হয় তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ বাংলাদেশ এখন রাশিয়া থেকে আগের মতো অস্ত্র ক্রয় করে না। এখন বাংলাদেশ ইউরোপীয় দেশ এবং তুরস্ক থেকেই বেশি অস্ত্র কিনছে। এখন বাংলাদেশ বেশি অস্ত্র কেনা শুরু করেছে পাকিস্তানের কাছ থেকে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার okay. যুদ্ধে ইরান
ইরানও বাংলাদেশকে সাহায্য করবে। তবে যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে নিজেদের শক্তি। নিজের দেশের সামরিক শক্তি কখনো বিশ্বাসঘাতকতা করে না, আর শক্তিশালী দেশকে সবাই সমর্থন করবে। তাই বাংলাদেশের নিজের দেশে যুদ্ধবিমান, মিসাইল এবং গোলাবারুদ তৈরি করা দরকার। এরই মাঝে আপনাদের একটি সুখবর দিতে চাই যে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র আমদানি করছে। বাংলাদেশের যে সামরিক ঘাটতি রয়েছে, এই সামরিক ঘাটতি পূরণ করছে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র ক্রয় করে। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করছে চলুন এক নজরে দেখে আসি। বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসে এবার প্রথম সর্বোচ্চ বাজেটের সমরাস্ত্র ক্রয় করেছে। শেখ হাসিনা পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সাথে 2,000 ট্যাঙ্কের গোলা এবং 20,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনারও চুক্তি করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে এত সব অস্ত্র ক্রয় করা দেখে ভারতের মাথায় টেনশন উঠে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে $1.2 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করেছে, বাংলা টাকায় প্রায় 15,000 কোটি টাকা। সামরিক বাজেটই হচ্ছে $7 বিলিয়ন। হঠাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মনে। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতীব গুরুত্বপূর্ণ। অতীতেও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ ছিল। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত, কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেয়। তবে হাসিনার পতনের পর আবারও পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে। পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজি পৃথিবীর সব থেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। পাকিস্তানের এসএসজি সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী। বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত। মিয়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ। মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা। সমরাস্ত্র ক্রয় করে ভারত যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এর জন্য বাংলাদেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর এরকম একটা দেশ হচ্ছে পাকিস্তান, যারা ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না। বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয়, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত, দুই দেশেরই এক অভিন্ন শত্রু হচ্ছে ভারত। সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশেই তৈরি করে থাকে, তো সেই হিসেবে বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক। বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক। তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে। সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। গত 15 বছর বাংলাদেশের সামরিক শক্তিতে তেমন কোনো নতুন অস্ত্র যোগ হয়নি, তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি ফরজ হয়ে গেছে ভাই। আতঙ্কে পশ্চিমা বিশ্ব ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন। রাশিয়া ভার্সেস ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার। ওকে, রেডি করা হচ্ছে কিয়ামতের মিসাইল। এবার খেপেছে ভ্লাদিমির পুতিন। বিশাল বড় হামলার পরিকল্পনা করছে ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, যত দিন যাচ্ছে বিশ্বযুদ্ধের তত দ্বার প্রান্তে আমরা। আপনারা এখন স্ক্রিনে যে ব্যালিস্টিক মিসাইলটি দেখতে পারলেন, মানে যেটি ছোড়া হলো, এটি কিন্তু ইউক্রেন ছুড়েছে রাশিয়ার মূল ভূখণ্ডকে লক্ষ্য করে। ইউক্রেনের কত বড় সাহস হয়েছে আপনারা বুঝতে পারছেন। রাশিয়ার মতো একটি দেশের মূল ভূখণ্ডে আক্রমণ করে
ইউক্রেন। গত 3 দিন আগে অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইউক্রেন। তারা এই ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে রাশিয়ার মূল ভূখণ্ডকে লক্ষ্য করে। এই ব্যালিস্টিক মিসাইলগুলো ছিল আমেরিকার তৈরি, যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 8টি ব্যালিস্টিক মিসাইলই তারা প্রতিহত করতে পেরেছে। তবে আন্তর্জাতিক রিপোর্ট বলছে ওই 8টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে হামলা করতে সক্ষম হয়েছে। দেখুন, একটি সুপার পাওয়ার যাদের কাছে 6000-এর ওপর পারমাণবিক বোমা রয়েছে, তাদের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইলের বিভিন্ন ভ্যারিয়েন্ট, রয়েছে গ্লাইড ভেহিকেলের মতো রাশিয়ার কাছে সব থেকে শক্তিশালী মিসাইল। এমন একটি শক্তিশালী দেশের রাশিয়া বিরুদ্ধে ইউক্রেনের এই ব্যালিস্টিক মিসাইল হামলা কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ার জন্য নয়, বরঞ্চ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ন্যাটোর সাথে যেন রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যায় সেই জিনিসটা নিশ্চিত করার জন্যই এই উস্কানিটা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম স্কাই নিউজ একটি রিপোর্ট করেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে তারা সাথে সাথে রিপোর্ট করেছে এবং এই ঘটনাটি ঘটেছে গত বুধবারে। রিপোর্টে বলা হয়েছে ইউক্রেন অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল রাশিয়ার উপরে হামলা করেছে। হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের সব থেকে আধুনিক যে ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা 650 কিলোমিটার দূরে আঘাত করতে পারে, সেটা দিয়ে রাশিয়াতে আক্রমণ করা হয়েছে এবং এক একটি মিসাইলে অন্তত 300 কেজি প্যালেটের মিসাইল ছিল। রিপোর্ট থেকে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। দেখুন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8টির মধ্যে 8টি ভূপাতিত করতে পেরেছে, এমনটাই কিন্তু রাশিয়া দাবি করেছে। মাত্র 2 দিন পূর্বে আইসিবিএম হামলা করে ইউক্রেনকে সতর্ক করেছিল। এটি ছিল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া এই আইসিবিএম হামলা করে ইউক্রেন এবং ন্যাটোকে সতর্ক করেছিল। রাশিয়া বলেছিল এর থেকে বেশি অগ্রসর হয়েও না। সেই রেড লাইন কিন্তু ক্রস করে ফেলেছে ইউক্রেন। এখন শুধুমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নই আমরা। অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে ন্যাটোর যিনি মহাসচিব রয়েছেন, তিনি জরুরি ভিত্তিতে সফরে গেছেন এবং তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে বৈঠক করেছেন। যদিও ন্যাটো বহু দেশের একটি সামরিক সংগঠন, তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক ছাড়া কোনো দেশেরই কিন্তু পদাতিক সেনাবাহিনীর বড় কোনো বহর নেই। সুতরাং ন্যাটোর কোনো বড় যুদ্ধে তুরস্ক সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এর জন্যই কিন্তু ন্যাটোর জেনারেল সেক্রেটারি তুরস্কে গিয়েছেন এবং জরুরি ভিত্তিতে রিসেপ তাইপ এরদোগানের সাথে বৈঠক করেছেন এবং তার কাছে জানতে চেয়েছেন যে ন্যাটোর চূড়ান্ত যুদ্ধ হলে তুরস্কের যে অবস্থান রয়েছে তাদের অবস্থান কি থাকবে। দেখুন, তুরস্কের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে ন্যাটো অন্তর্ভুক্ত যে কোনো যুদ্ধে ন্যাটোর হয়ে যুদ্ধ করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। মানে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ন্যাটোর হয়ে। তবে তুরস্ক যদি এটা করে তাহলে অনেক বড় ভুল করবে, কারণ এর আগে বিশ্বযুদ্ধে তারা রাশিয়াকে সাপোর্ট না করে অটোমান সাম্রাজ্য হারিয়েছে। অত্যন্ত বড় এই ঘটনাটি ঘটার সাথে সাথে মিস্টার পুতিন তার যে অ্যাভানগার্ড হাইপারসনিক মিসাইল রয়েছে, যেটা একটি পুরো দেশকে উড়িয়ে দিতে পারে, এই অস্ত্রটিকে অ্যাক্টিভ করার নির্দেশ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন রাশিয়ার যে অ্যাভানগার্ড মিসাইল রয়েছে সেটিকে ইউক্রেনের ভেতরে প্রস্তুত করা হচ্ছে। যে কোনো শক্তিশালী মিসাইল দিয়ে ইউক্রেনের যে কোনো বড় শহরকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়া। মিস্টার পুতিন কতটা ভয়ঙ্কর তা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। সে পরমাণু বোমা চালু করার ব্রিফকেস সবসময় তার সাথে নিয়ে ঘোরে। পুতিনের কন্ট্রোলে রয়েছে 4000 পরমাণু বোমা। আর এই পরমাণু বোমাগুলো চালু করার জন্য পুতিনের কারো পারমিশনের প্রয়োজন নেই। যদিও মিস্টার পুতিন এই জায়গায় একটু ভিন্ন কৌশল নিয়েছেন। মিস্টার পুতিন বলছে পরমাণু অস্ত্র ব্যবহার করে সরাসরি ইউক্রেনে হামলা করার তার কোনো প্রয়োজন নেই। রাশিয়ার যে অ্যাভানগার্ড মিসাইল রয়েছে এগুলোর পেলোড সক্ষমতা এবং যেটির গতি এতটাই বেশি, তাতে করে ইউক্রেনের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকেও টার্গেট বানানো যাবে এবং সেখানে আক্রমণের ফলে যে বিস্ফোরণ ঘটবে সেটির শক্তি হবে 15টি পরমাণু বোমার শক্তির মতো। এবং এই শক্তিশালী বিস্ফোরণ শুধুমাত্র ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করবে না, পুরো ইউরোপের বড় ধরনের ক্ষতি করবে। ইউরোপের জলবায়ু এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি করবে এই অস্ত্র। আর ওকে, তো এটাই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানি আমি, যে ভালো লাগে নাই, কারণ এগুলো আসলে যুদ্ধ ভাই, বুঝাই যুদ্ধ খালি। তো ঠিক আছে গাইস, তো দেখাবো না নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, পিস আউট।